আসসালামু আলাইকুম। পরিবেশ রসায়ন অনুশীলনী হিরোর প্রথম পার্টে আমরা প্রায় 70টার মতো এমসিকিউ সলভ করছিলাম এবং আজকে আমরা পরিবেশ রসায়ন অনুশীলনী হিরোর এমসিকিউর সেকেন্ড যে পার্টটা অর্থাৎ 71 থেকে আমরা এমসিকিউ একদম শেষ পর্যন্ত করব। তাহলে চলো আমরা কথা না বাড়ায় ডিরেক্ট প্রশ্নে চলে যাই যে আমাদের যে 71 নম্বর প্রশ্ন, সেই প্রশ্ন আমাদেরকে ভাই কি বলতেছে? সেই প্রশ্ন আমাদেরকে বলতেছে যে বজ্রপাতের সময় যে কোনো স্থানের বায়ুমণ্ডলে কোন অ্যাসিড উৎপন্ন হয়। তুমি যদি গত ক্লাসের লাস্ট প্রশ্নটা মনে করে দেখো, গত ক্লাসের লাস্ট প্রশ্ন ছিল এইটা, যেখানে আমাদেরকে বলতেছিল যে যখন বজ্রপাত হয় তখন কোন গ্যাসটা অ্যাক্টিভ হয়, এবং আমরা খুব ভালো মতো দেখছিলাম যে বজ্রপাতের সময় বাতাসে নাইট্রোজেন গ্যাসটা অ্যাক্টিভ হয়। তাহলে নাইট্রোজেন গ্যাস যদি অ্যাক্টিভ হয় তাহলে সেখান থেকে নাইট্রোজেন যুক্ত অ্যাসিড বজ্রপাতের সময় তৈরি হবে। তাহলে তুমি দেখো তারপরে প্রশ্নে বলছে যে বজ্রপাতের সময় কোন অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে নাইট্রোজেন যুক্ত অ্যাসিড এখানে কোনটা আছে? সালফিউরিক অ্যাসিড কি নাইট্রোজেন যুক্ত? না। এটা কি নাইট্রোজেন যুক্ত? না। এখানে নাইট্রোজেন আছে? না। এই যে আমাদের নাইট্রোজেন যুক্ত অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে বজ্রপাতের সময় কি হয়, আমাদের নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। কোন গ্যাসটা অ্যাক্টিভ হয় ভাইয়া? নাইট্রোজেন গ্যাসটা অ্যাক্টিভ হয়। সো বজ্রপাত মানে হচ্ছে তোমার নাইট্রোজেন। এবার আসো ভাইয়া, নিচের কোনটা প্রাইমারি দূষক? তো প্রাইমারি দূষক এবং সেকেন্ডারি দূষক, এখান থেকে কিন্তু খুব ভালো প্রশ্ন আসে যে ভাইয়া প্রাইমারি এবং সেকেন্ডারি কোনটা। সো এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটা প্রাইমারি, নিচের কোনটা সেকেন্ডারি। তো ফার্স্টে আমরা হচ্ছে প্রাইমারিটা পড়ি। সো মনে রাখো প্রাইমারি হচ্ছে ছোট ছোট যেগুলা, যেমন ধরো হচ্ছে কার্বন মনোঅক্সাইড, তারপর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, এরপর সালফার ডাইঅক্সাইড, H2S, এরপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে তোমার ধুলা, যত ধুলাবালি আছে বা ধূলিকণা, এগুলো সব হচ্ছে কি প্রাইমারি, ছোট ছোট যেগুলো আছে। এরপর হচ্ছে তোমার হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, ঠিক আছে। তারপর নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রিক অক্সাইড, এরা হচ্ছে তোমার ছোট ছোট যেগুলো, এগুলো হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি কোনগুলো ভাইয়া? সেকেন্ডারি হচ্ছে তোমার বড় যেগুলো আছে, ঠিক আছে। বড় কোনগুলো আছে দেখো, NO এটা হচ্ছে নাইট্রোজেনের ছোট অক্সাইডটা, বাট N2O5 নাইট্রোজেনের বড় অক্সাইড, তাই না? তার মানে এটা কি হবে? সেকেন্ডারি। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইডটা দেখো ছোট, বাট সালফার ডাইঅক্সাইড থেকে বড় কে? সালফার ট্রাইঅক্সাইড, তাই তো। আবার এদের থেকে তোমার তৈরি হবে, যেমন ধরো সালফার ডাইঅক্সাইড থেকে কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড। তার মানে দেখো সেকেন্ডারির মধ্যে আলটিমেটলি প্রাইমারি পদার্থগুলো কোনো না কোনো ভাবে আসে। এটার মধ্যে কি সালফার ডাইঅক্সাইড আসে না? এটার মধ্যে কি NO আসে না? তার মানে সালফার ডাইঅক্সাইড থেকে কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ তোমার সেকেন্ডারি গুলা কি হয়? প্রাইমারি দূষক থেকে পরিবর্তিত হয়ে তৈরি হয়। সেকেন্ডারি হচ্ছে একদম ছোটগুলা, মেইন গুলা, সেখান থেকে তোমার হচ্ছে অ্যাডাপ্টেড হয়ে বড় কি তৈরি হয়? তোমার সেকেন্ডারি। তো সেকেন্ডারির মধ্যে আর কি কি আছে? স্পেশাল একটা যৌগ আছে যার নাম হচ্ছে প্যান্স। এবং এই প্যান্স থেকে প্রশ্ন আসে। প্যান্স থেকে ভাই কি প্রশ্ন আসে? জিজ্ঞাসা করে যে ভাই প্যান্স কি। প্রথমত হচ্ছে, আসো ভাই প্যান্স কি এটা একটু দেখে ফেলি, তারপর অ্যান্সার করতেছি। হ্যাঁ, প্যান্স মানে হচ্ছে পিতে হচ্ছে তোমার পার অক্সি, পিতে হচ্ছে তোমার পার অক্সি, এতে হচ্ছে অ্যাসাইল, এতে হচ্ছে কি ভাইয়া? এতে হচ্ছে অ্যাসাইল, এবং এনে হচ্ছে নাইট্রাইট, এন হচ্ছে কি? এনে হচ্ছে নাইট্রাইট, পার অক্সি অ্যাসাইল নাইট্রাইট, প্যান্স। তো এই যে এই প্যান্স, এই প্যান্স থেকে একটা প্রশ্ন আসে যে প্যান্স কিভাবে তৈরি হয়, ঠিক আছে, এবং প্যান্সের সংকেতটা কি। তাহলে তুমি যদি চিন্তা করে দেখো যে প্যান্সের সংকেত কি ভাই? প্যান্সের সংকেত হচ্ছে, প্যান্স এর সংকেত হচ্ছে RC ডাবল বন্ড ও ও NO2, এটাকে বলা হচ্ছে ভাইয়া প্যান্স। এবং এটা কিভাবে তৈরি হয় দেখো, এটা কিভাবে তৈরি হয়। তুমি যদি হচ্ছে হাইড্রোকার্বন বাষ্পর সাথে, হাইড্রোকার্বন বাষ্প, এটার সাথে ওজোন, তারপর হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলোকে একসাথে নিয়ে তুমি হচ্ছে বিক্রিয়া করো, ঠিক আছে। সেখান থেকে কি তৈরি হবে? সেখান থেকে তৈরি হবে হচ্ছে প্যান্স, RC ডাবল বন্ড ও ও NO2, এটাকে বলা হচ্ছে ভাই প্যান্স। তার সাথে তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় বাই প্রোডাক্ট হিসেবে, এবং এই বিক্রিয়াটা হয় তোমার হচ্ছে আলোর উপস্থিতিতে। তাহলে প্যান্স তৈরির বিক্রিয়াতে কি কি লাগে? হাইড্রোকার্বন বাষ্প লাগে, ওজোন লাগে, নাইট্রিক অক্সাইড লাগে, নাইট্রোজেন ডাইঅক্সাইড লাগে, এই যৌগটাকে আমরা বলি হচ্ছে প্যান্স, ঠিক আছে। এবং প্যান্সের মধ্যে আলটিমেটলি দেখো কতগুলা দূষক আছে, প্রাইমারিও আছে, সেকেন্ডারিও আছে। যেমন এই যে ওজোন, এটা একটা সেকেন্ডারি, এই যে হাইড্রোকার্বন বাষ্প প্রাইমারি, এই যে NO2 প্রাইমারি, এই যে আমাদের সেকেন্ডারি, ঠিক আছে। অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি অনেকগুলো মিক্সচার একসাথে মিলে কিন্তু আমাদের হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ডারি দূষক। এবং তুমি জানো যে সেকেন্ডারি মানে কি, তোমার হচ্ছে অনেকগুলো মিক্সচার থাকে, তাই না? তাহলে যে প্যান্স কি একটা সেকেন্ডারি দূষক। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন মাঝে মধ্যে আসে। তাহলে আমাদের প্রশ্ন করছিল যে নিচের কোনটা ভাইয়া প্রাইমারি, আমরা দেখলাম যে এটা বড়, তাহলে কি সেকেন্ডারি।
এটা বড়, এটা কি ভাই সেকেন্ডারি। এই যে ছোট্ট একটা অ্যাসিড, এটা তোমার কি প্রাইমারি। ঠিক আছে, আর সব থেকে ভালো হয় তুমি যদি বারবার বারবার লিখে মনে রাখার চেষ্টা করো যে আচ্ছা এটা এটা। তুমি ডিরেক্ট মুখস্থ রাখতে পারলে খুবই ভালো, আর তুমি যদি লিখে প্র্যাকটিস করো তাহলে তোমার আরো ভালো মনে থাকবে। পরের প্রশ্ন কি ভাইয়া? পরের প্রশ্ন বলছে নিচের কোনটা সেকেন্ডারি। ওকে, এই টাইপের আরেকটা প্রশ্ন। ভাই এটা দেখছিলাম, এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডে যত কিছু আছে, কার্বনের সবকিছু হচ্ছে তোমার প্রাইমারি। এরপরে কার্বন মনোঅক্সাইড হ্যাঁ প্রাইমারি, সালফার ডাইঅক্সাইড ছোট প্রাইমারি, ওজন একটু আগে দেখলাম যে সেকেন্ডারি। ওজন কি তোমার হচ্ছে সেকেন্ডারি, ওজন হচ্ছে ভাইয়া সেকেন্ডারি। এবার আসো ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ু দূষক। এই যে ফটোকেমিক্যাল স্মোকের মধ্যে কি থাকে ভাইয়া? ফটোকেমিক্যাল স্মোকের মধ্যে প্যান্স থাকে। তাহলে তুমি আমার বলো যে প্যান্সের মধ্যে কি কি বললাম? হাইড্রোকার্বন বাষ্প লাগে, NO2 লাগে, ওজন লাগে, কিন্তু CFC তো লাগে না ভাইয়া। প্যান্স তৈরি করতে বা ফটোকেমিক্যাল স্মোকের মধ্যে প্যান্স থাকে, তো প্যান্স তৈরি করতে কি CFC লাগে? ভাই CFC লাগে না। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে কোনটা লাগে না? CFC লাগে না, CFC লাগে না। এরপর আসো গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, এই গ্রিন হাউস গ্যাস থেকে তোমার যে প্রশ্নটা মেইনলি আসে সেটা হচ্ছে যে গ্রিন হাউসে কার ভূমিকা বেশি। এখান থেকে প্রশ্ন আসে যে ভাইয়া গ্রিন হাউসে কার ভূমিকা বেশি। তো মনে রাখবা এই যে এই গ্রিন হাউস থেকে সব থেকে ফেমাস হচ্ছে গ্রিন হাউসে কার ভূমিকা বেশি। অ্যান্সারটা হচ্ছে ভাই কার্বন ডাইঅক্সাইড। কেন? কারণ এই কার্বন ডাইঅক্সাইডটা একাই, এই কার্বন ডাইঅক্সাইডটা একাই তোমার হচ্ছে 50% তোমার হচ্ছে কি করে কন্ট্রিবিউট করে গ্রিন হাউস গ্যাসে। পৃথিবীর যে তাপমাত্রা বাড়তেছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার মধ্যে এই 50% কার্বন ডাইঅক্সাইড একা নিজেই হচ্ছে তোমার কি করে কন্ট্রিবিউশন করে। তাহলে ওর ভূমিকা সব থেকে বেশি তাপমাত্রা বাড়াইতে, গ্রিন হাউসে, গ্লোবাল ওয়ার্মিং এ সবকিছুতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সব থেকে বেশি। এবং তার সাথে কি কি আছে? তার সাথে আছে তোমার হচ্ছে CFC, তারপর হচ্ছে তোমার মিথেন, এগুলাও কি আছে তোমার বাই প্রোডাক্ট হিসেবে আছে। এগুলো আছে, এগুলা কম, কিন্তু কার্বন ডাইঅক্সাইড একাই অনেক বেশি। তো এই প্রশ্নটা সব থেকে বেশি বার করে আসে যে দেখো বলছে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি থাকে। সব থেকে বেশি থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপরে দেখো কোনটা গ্রিন হাউস গ্যাস হিসেবে অধিক দায়ী। তো অ্যান্সার কি? কার্বন ডাইঅক্সাইড, কারণ ও কি 50% এর মতো কন্ট্রিবিউশন করে। পরে বলছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াইতে মানে গ্লোবাল ওয়ার্মিং এ কোনটার ভূমিকা বেশি? তুমি জানো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এরপরে দেখো সেম প্রশ্ন এগেইন, যে বৈশ্বিক উষ্ণতায় বা এই যে গ্লোবাল ওয়ার্মিং এ কোনটার ভূমিকা সব থেকে বেশি? কার্বন ডাইঅক্সাইড। তো দেখো একটা প্রশ্নই আসছে বারবার যে গ্রিন হাউস, গ্লোবাল ওয়ার্মিং, তাপমাত্রা বাড়িতে কার ভূমিকা বেশি? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এরপর আসো ফ্রিয়ন 12 এর সংকেত কোনটা। আচ্ছা, তো এই যে CFC, এগুলো সংকেত কিভাবে বের করতে হয়? দেখো CFC এর নামকরণ, CFC এর ভাইয়া নামকরণ, CFC এর নামকরণ সো কেমনে করতে হয়? দেখো CFC এর নামকরণ করতে হয় ABC পদ্ধতিতে। ভাই কি পদ্ধতিতে? ABC পদ্ধতিতে। তো এখানে ভাই এ কি? এ হচ্ছে তোমার কার্বন পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা -1, অর্থাৎ কার্বন কতগুলো আছে? -1, এই মানটাকে আমরা বলতেছি এ। এবার বি কি? বি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা +1, এবং সি হচ্ছে তোমার ফ্লোরিন পরমাণুর সংখ্যা, ফ্লোরিন পরমাণুর সংখ্যা। এবং তুমি যদি খালি জাস্ট খালি ABC তিনটাকে এক সিরিয়ালে লেখো তাহলে তুমি নামটা পেয়ে যাবা, কারণ আমি বলছি কি ABC পদ্ধতিতে নামকরণটা করা হয়। সো কিরকম? যেমন ধরো আমাদের এইটার নামকরণ করতে হবে, এটার নাম কি? CF3Cl। তো নাম কি হবে? ABC। তো এ কত বলো তো? এখানে কার্বন কয়টা আছে? একটা। সো এ মানে হচ্ছে কার্বন যতগুলো থাকবে -1, তো আছে একটা -1, মানে এটা এর মান কত? 0। এরপরে ভাই হাইড্রোজেন যতগুলো থাকবে +1, এখানে কোনো হাইড্রোজেন আছে? নাই। বাট তাহলে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? 0 আর +1, 0 + 1 মানে কত? 1। তাহলে এই যে বি এর মান কত? 1। এবার এখানে ফ্লোরিন কয়টা? 3টা। তাহলে ডিরেক্ট সি মানে কত? ফ্লোরিন পরমাণুর সংখ্যা। তাহলে এ বসাইলাম, বি বসাইলাম, সি এর মান কত? 3। তাহলে এই যে CF3Cl এর নাম কত আসলো? এটার নাম আসলো CFC13। সামনে শূন্য দিলে তো লেখা দরকার নাই, এটার নাম হচ্ছে CFC13। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে তোমার কিসের নাম করি? CFC। পরটা করি ভাইয়া, দেখো CCl3F, নাম হচ্ছে CCl3F। ওকে, ফার্স্টে ভাইয়া এ প্রথম সংখ্যাটা কত হবে? এর কি বোঝায়? যে কার্বন পরমাণু কয়টা আছে? -1 আছে একটা, 1 - 1 মানে 0, তাহলে কার্বন 0টা। এরপরে বি মানে কত? হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? 0 + 1, তাহলে 0 + 1 মানে 1। আর ফ্লোরিন কয়টা আছে? একটা। তার মানে এটার নাম কি? এটার নাম হচ্ছে CFC11। ঠিক আছে, সামনে 0 দরকার নাই, এটার নাম হচ্ছে CFC11। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে CFC11।
কয়টা আসবে? CCl2, তারপর CCl2F2, CCl2F2। হ্যাঁ, কার্বন পরমাণুর সংখ্যা -1, তাই না? তার মানে 0। তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন তো নাই এখানে, +1, তার মানে 1। এবং ফ্লোরিন 2টা, এই যে দেখো পেয়ে গেছি, CFC12, পাইছো? CFC12। এর আমাদের প্রশ্নে বলছিল যে ভাইয়া নিচের কোনটা ফ্রিয়ন বা CFC12 সংকেত? আমরা দেখলাম অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে বলো তো CFC এর নামকরণ পারবা কিনা? CFC এর নামকরণ কেমনে করতে হয়? ABC, CFC ABC। এ মানে কি? কার্বন পরমাণু কয়টা আছে? -1। তারপরে বি মানে কি? হাইড্রোজেন পরমাণু যদি থাকে তাহলে কি করতে হবে? তার সাথে +1 যুক্ত করতে হবে। তো কিছু না থাকলে সবগুলোতে 0 ছিল, তাহলে আমরা খালি জাস্ট 1 দিছি। 0 + 1 মানে কত? 1। আর সি হচ্ছে জাস্ট কয়টা ফ্লোরিন আছে? 3টা থাকলে 3, 2 একটা থাকলে 1, 2টা থাকলে 2। ঠিক আছে, এটা সিএফসি। তোমার 13 ছিল, এটা 11 ছিল, এটা হচ্ছে 12। আমাদের বলছে 12 কোনটা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ সি। এরপর আসো, ওজোন স্তরকে ক্ষয় করে। তোমরা সবাই জানো যে সিএফসি কি করে? ওজোন স্তরকে ক্ষয় করে। এবং একটু আগে দেখলা যে ভাইয়া এটা একটা সিএফসি, আগের প্রশ্নটাতেই করলাম যে এটার নাম কি? সিএফসি 12। এটার নাম কি ভাইয়া? সিএফসি 12। তাহলে সিএফসি কি করে? ওজোন স্তরকে ক্ষয় করে। আর নিচে কি আছে? এইচসিএল। এইচসিএল কি ক্ষয় করে? এইচএফসি। দেখো সিএফসি এর বদলে আমরা এই ইউজ করি কি ভাইয়া? HCFC। ঠিক আছে, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের বদলে ব্যবহার করি তোমার হচ্ছে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। অর্থাৎ হাইড্রোজেন সামনে যুক্ত হইলে সেটা ভালো। ঠিক আছে, হাইড্রোজেন সামনে যুক্ত হইলে সেটা ভালো। বাট ক্লোরোফ্লোরোকার্বন কি করে? তোমার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করে ফেলে। এরপর আসো পরের প্রশ্ন। অ্যাসিড বৃষ্টিতে আমরা সবাই জানি অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর মান কি হয়? তোমার হচ্ছে 5.5 এর থেকে কম হয়, তাই না? তাহলে এখানে 5.5 এর কাছাকাছি কত আছে? 5.2। বলছে অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর মান কত হয়? 5.2 হয়। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান হচ্ছে 5.2, মানে 5.5 এর কাছাকাছি। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? সো তুমি জানো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে আমাদের কয়জন? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলো হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেনের যে অক্সাইড গুলো আছে তারা, তাই তো? তাহলে এখানে অপশনে কোনটা আছে? কার্বন ডাইঅক্সাইড তো না ভাইয়া, কার্বন মনোক্সাইডও না, কার্বন ডাইঅক্সাইডও না, এই যে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কি? তোমার হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, কারণ এখান থেকে কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, তাই না? সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। পরের প্রশ্ন, কোন অ্যাসিডটি বেশি তীব্র? আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে এগুলা? ও, আমাদের জৈব অ্যাসিড দেওয়া আছে। আচ্ছা, কি কি জৈব অ্যাসিড দেখো। প্রথমটা, আচ্ছা সিরিয়ালি দেখি, নিচেটা দেখো এক কার্বন যুক্ত, মানে মিথানোয়িক অ্যাসিড, HCOOH। তারপরে এখানে অপশনে কি দেওয়া আছে? CH3COOH। তারপরে দেওয়া আছে তোমার হচ্ছে বি নাম্বার অপশনে দেখো CH3CH2COOH। আর তারপরটা দেওয়া আছে 3 কার্বন, CH3CH2CH2, তারপর হচ্ছে COOH। অপশন দেখো না, আমি অপশনের জিনিসগুলো সিরিয়ালি লিখলাম। তুমি জানো এটা হচ্ছে এক কার্বনের অ্যাসিড, এটা হচ্ছে আমাদের মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। সো মনে রাখতে হবে যে এই জিনিসগুলোতে যত কার্বন বাড়তেছে তত তোমার কি হচ্ছে? অ্যাসিডের তীব্রতা কমতেছে। ঠিক আছে, যত কার্বন বাড়ে তত অ্যাসিডের তীব্রতা কমে, অ্যাসিড তত দুর্বল হয়। সব থেকে শক্তিশালী কে? এই যে যার মধ্যে কার্বন সব থেকে কম। তো কথা হচ্ছে ভাই কেন? কারণ ওই যে তোমরা অর্গানিকে জানো যে পাশে একটা করে কার্বন বাড়লে বা একটা করে আর যুক্ত হইলে কি হয়? তোমার হচ্ছে সক্রিয়তা কমতে থাকে। কারণ আর কি করে? আর হচ্ছে ইলেকট্রন দাতা, ইলেকট্রন ডোনেট করে। সো এই যে এই আরটা কি করতেছে? এদিকে ইলেকট্রন দান করতেছে, তাই তো? ইলেকট্রন দান করতেছে, তো তখন দেখা যায় কি এই যে এই হাইড্রোজেনটা খুব সহজ এখান থেকে বের হইতে পারে না। 2টা থাকলে আরো বেশি, তখন আরো বের হইতে পারে না। 3টা থাকলে আরো, যত কার্বন বাড়তেছে তত হাইড্রোজেনটা তোমার কি হতে পারে? তোমার বের হইতে গেলে আরো বাধা পায়। কিন্তু এখানে কি একটা, এখানে খুব সহজে বের হইতে পারে। তাহলে এটা সব থেকে শক্তিশালী, এটা সব থেকে শক্তিশালী। এবং যতই কার্বন বাড়তেছে ততই সব থেকে দুর্বল হচ্ছে, যতই কার্বন বাড়তেছে ততই সব থেকে দুর্বল। তাহলে যদি তুমি এখান থেকে ই করো, গ্রেটার দেন দিয়ে লেখো, এটা সব থেকে বেশি, তারপরে এই যে এইটা, তারপরে এইটা, লাস্টে হচ্ছে এইটা। তবে আমাদের বলছে এখানে সব থেকে শক্তিশালী কে? সব থেকে কম কার্বন কই আছে? এই যে এটা। ঠিক আছে, এখন এখন ধরো হচ্ছে এইটাই, এইটা তো একটা কনসেপ্টে গেল। এই অ্যাসিড থেকে আরেকটা কনসেপ্টের প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমরা তো ইথানোয়িক অ্যাসিড কি চিনো ভাইয়া? CH3COOH, এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড। বাট এই যে CH3COOH সবকিছু ঠিকঠাক থাক, হাইড্রোজেনের 3টা আছে না, এই হাইড্রোজেন গুলার বদলে যদি এই অ্যাসিড গুলাতে ক্লোরিন আসে, তাহলে মনে রাখতে হবে সেই অ্যাসিড শক্তিশালী হইতে থাকে। যেমন এখানে এটা তো আমাদের রিয়াল ইথানোয়িক অ্যাসিড CH3COOH। আমরা কি করলাম? এই CH3 H3 থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে একটা ক্লোরিন নিয়ে আসলাম, এর নাম হয়ে গেল কি? CH2ClCOOH। এরপরে যেটা করলাম, আরো একটা হাইড্রোজেনকে বের করে নিয়ে আসলাম, 2টা ক্লোরিন COOH। এবং লাস্টে যেটা করলাম,
সব ক্লোরিনকে তোমার হচ্ছে নিয়ে আসলাম হাইড্রোজেনের বদলে COOH। তো এরকম অপশন দিয়ে যদি বলে যে ভাই কোনটা সব থেকে শক্তিশালী, তখন তুমি মনে রাখবা ক্লোরিন যত বেশি হবে তত শক্তিশালী। তাহলে এইটা সব থেকে দুর্বল, তারপর এটাতে একটা ক্লোরিন আছে, তারপর এটাতে দুইটা ক্লোরিন আছে, এটাতে তিনটা ক্লোরিন আছে, তাহলে এইটা সব থেকে শক্তিশালী। তাহলে এরকম দুই টাইপের প্রশ্ন কি আসতে পারে, অ্যাসিড থেকে আসতে পারে, মানে জৈব যৌগের যে অ্যাসিড গুলো আছে সেখান থেকে এই দুইটা প্রশ্ন কিন্তু আসতে পারে। তো আমাদের প্রশ্ন করছিল, আমাদের প্রশ্নের অ্যান্সার কোনটা, তোমার হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড। ঠিক আছে, ওকে। পরে অনুবন্ধী অ্যাসিড ক্ষার, অনুবন্ধী অ্যাসিড ক্ষার বারবার পড়াইছি ভাইয়া। তোমাকে যদি কেউ বলে যে তুমি অনুবন্ধী অ্যাসিড বের করো, অনুবন্ধী অ্যাসিড বের করো, তুমি কি করবা, তোমাকে যেই যৌগটা দেওয়া থাকবে তার সাথে একটা H+ যোগ করবা, তার সাথে একটা H+ যোগ করবা। তোমাকে যদি বলে অনুবন্ধী ক্ষার বের করো, তাহলে তুমি কি করবা, তোমাকে যেই যৌগের অনুবন্ধী ক্ষার বের করতে বলবে তুমি তার থেকে একটা H+ বাদ দিবা। জাস্ট অনুবন্ধী অ্যাসিড বললে H+ যোগ করে দিবা, অনুবন্ধী ক্ষার বললে H+ বিয়োগ করে দিবা। তো আমাদের কি বলছে, আমাদের বলছে যে ভাই এই যৌগটার কি বের করতে হবে, এই যৌগটার অনুবন্ধী ক্ষার বের করতে হবে, তার মানে এই যৌগটা থেকে হাইড্রোজেন বের করতে হবে। তাহলে চলো হাইড্রোজেন বের করি। যৌগটা কি তোমার হচ্ছে HCO3-। তো এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে বের করে দেই, তো আসি একটা হাইড্রোজেন সেটাও বের হয়ে যাবে, এবং সেটা একটা প্লাসকে নিয়ে বের হবে। তো আগে থেকে একটা মাইনাস হয়ে আছে, আরো একটা প্লাস বের হয়ে যাবে কি CO3, তাই তো। এবং তুমি জানো কার্বনেট কত হয়, 2-, CO3 2-, তাই তো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কোনটা ভাইয়া, অ্যান্সার হচ্ছে CO3 2-। ঠিক আছে, তাহলে অনুবন্ধী ক্ষার বললে হাইড্রোজেন বের করে দিবা, যা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি অনুবন্ধী ক্ষার। সব থেকে তীব্র অ্যাসিডের পিকে এর মান কোনটি, হ্যাঁ পিকে এবং কে দুটা কিন্তু উল্টা, কে যত বেশি হয়, কে যত বেশি হয় তত শক্তিশালী। ঠিক আছে, অ্যাসিডের অথবা ক্ষার দুইটার ক্ষেত্রে একই কথা, যে তোমার কে যত বেশি অ্যাসিড তত শক্তিশালী। বাট পি দিলে জিনিসটা কত হয়, মাইনাস লগ চলে আসে, এই সম্পর্কটা উল্টায় যায়, যে পিকে যত বেশি তত দুর্বল। ঠিক আছে, তাহলে এই দুটা কথা যেন মনে থাকে, যে কে বেশি হইলে শক্তিশালী আর পিকে বেশি হইলে দুর্বল। তো আমাদের বলছে যে নিচের কোনটা তোমার হচ্ছে পিকে এর মান তীব্র, অ্যাসিডের ক্ষেত্রে তীব্র। তো আমরা কি জানি উল্টা সম্পর্ক পিকে এর সাথে, পিকে যত কম অ্যাসিড তত শক্তিশালী। তাহলে এখানে পিকে সব থেকে কম কোথায়, 1 সব থেকে কম, তাহলে এই অ্যাসিডটা সব থেকে শক্তিশালী। ঠিক আছে, এবং এই অ্যাসিডটা সব থেকে দুর্বল, এই অ্যাসিডটা সব থেকে দুর্বল। পিকে এর মান বেশি হইলে ওই অ্যাসিড তত দুর্বল, আর কে এর মান বেশি হইলে তোমার হচ্ছে ওই অ্যাসিডটা তত শক্তিশালী। ঠিক আছে, তার জন্য মনে থাকে। নিচের কোন যারা লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড থেকে এই প্রশ্নটা বারবার করে আসবে, যে নিচের কোনগুলা লুইস অ্যাসিড, নিচের কোনটা লুইস ক্ষার। এবং তুমি মিলাই দেখো ডিউতে, বুয়েট, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ভার্সিটি এবং মেডিকেল, তুমি মিলাই দেখো, তুমি যেখানে পরীক্ষা দিবা এখান থেকে একটা প্রশ্ন আসবেই, যে নিচের কোনটা লুইস অ্যাসিড, নিচের কোনটা লুইস ক্ষার। ঠিক আছে, 1-2 বছর অন্তর একবার করে আসেই, দেখা গেছে যে গত বছর একবার আসছে, হয়তো এবছর আসলো না, পরের বছর আবার আসবে, অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটা কি ভাইয়া, নিচের কোনটা হচ্ছে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কারা কারা, অপশনে থাকবে হচ্ছে তোমার AlCl3, এরপর হচ্ছে অপশনে থাকবে BF3, তারপরে থাকবে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এবং FeCl3। তুমি দেখবা এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা তোমার অ্যান্সারের মধ্যে আছে। আর তোমাকে যদি বলে ভাইয়া যে লুইস ক্ষার, লুইস ক্ষার, তাহলে তুমি দেখবা এখানের মধ্যে দেখবা অ্যামোনিয়া, পানি, কার্বন মনোঅক্সাইড, এই তিনটার যে কোনো একটা থাকবে। ঠিক আছে, তোমার অ্যান্সারের মধ্যে এই তিনটার একটা থাকবে। আমাদের বলছে যে নিচের কোন জোড়া লুইস অ্যাসিড, এই দেখো AlCl3 BF3 দুইটাই কি তোমার হচ্ছে লুইস অ্যাসিড, দুইটাই কি লুইস অ্যাসিড, তাহলে এই জোড়াটা হচ্ছে লুইস অ্যাসিড। ঠিক আছে, নিচের কোনটি তীব্র অ্যাসিড, আচ্ছা এখানে কি দেওয়া আছে ভাইয়া, সব অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিড কি টাইপের অ্যাসিড, অক্সো অ্যাসিড। এবং তোমরা সবাই এটা মানে পড়তে পড়তে পাগল হয়ে গেছো, যেখানে কি কি যৌগ আছে, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং আরেকটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। তো তোমরা বারবার পড়ছো যে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে জারণ মান যার বেশি, যেটার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি সেটা সব থেকে শক্তিশালী। আর যদি জারণ মান সেম হয়ে যায় তাহলে যেটার আকার ছোট সেটা শক্তিশালী। তাহলে আমরা হচ্ছে কি করব, সবগুলো জারণ মান বের করব। এখানে অক্সিজেন আছে 3টা, তার মানে কত -6, হাইড্রোজেন আছে একটা, তাহলে +1, তাহলে কাটাকাটি করে নাইট্রোজেনের কত আসবে +5, কারণ দুইটা মিলে কাটাকাটি যাবে। অক্সিজেন হচ্ছে 2টা, তার মানে -4, হাইড্রোজেন হচ্ছে একটা, +1, তাহলে নাইট্রোজেন কত হবে ভাইয়া +3।
তাই তো। এরপরে অক্সিজেন আছে 4টা, তাহলে -8, হাইড্রোজেন আছে তোমার হচ্ছে 2টা, তাহলে +2, তাহলে সালফার কত হবে +6। অক্সিজেন আছে 3টা, তাহলে -6, হাইড্রোজেন আছে 1টা, সালফার 2টা, তাহলে এটা কত হবে +4। তাহলে তুমি দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু যার মান সব থেকে বেশি কই, এই যে 6, এটার মতো আর কারো নাই। তাহলে সব থেকে শক্তিশালী অ্যাসিড কে, সব থেকে শক্তিশালী অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর এদের মধ্যে সব থেকে দুর্বলটা কে, এই যে নাইট্রাস অ্যাসিড সব থেকে দুর্বল, কারণ ওর মানটা কি, যার মানটা সব থেকে কম, আর যার বেশি সে সব থেকে তীব্র অ্যাসিড। তাহলে আমার বলছে কোনটা তীব্র, যার জারণ মান বেশি অবজেসির ক্ষেত্রে সে। লুইস অ্যাসিড আবার আসছে, লুইস অ্যাসিড কোনটা, এই দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে তোমার BF3, সালফার ট্রাইঅক্সাইড, FeCl3, এদের মধ্যেই তুমি পাবা, ঠিক আছে, এদের মধ্যে কিছু একটা পাবা। এইটার অনুবন্ধী অ্যাসিড, তো তোমারে কি বলছি, অনুবন্ধী অ্যাসিড হইলে যার অনুবন্ধী অ্যাসিড হবে তার সাথে একটা H+ যোগ করে দিবা। তাহলে দেখো তো, এই যে প্লাস আর মাইনাস কাটাকাটি এবং HNO2, তাই তো, HNO2 না, এই নাইট্রাইল আয়নের সাথে একটা H যুক্ত হলে কি থাকবে, HNO2 বা নাইট্রাস অ্যাসিড। তাহলে এইটার তোমার হচ্ছে অনুবন্ধী অ্যাসিড কে, অনুবন্ধী অ্যাসিড হচ্ছে নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে। তো যৌগ কি আসলো না আসলো সেটা তোমার দেখা দরকার নাই, তোমার কাজ হচ্ছে যার অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে তার সাথে যোগ করে দাও, যেটা আসবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। ওকে, নিচের কোনটি লুইস ক্ষার, তো তোমাকে কি বলছি, এই যে কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া এবং হচ্ছে পানি, এগুলোর মধ্যে একটাকে পাবা। আর এই যে এগুলা কি লুইস অ্যাসিড, এটা কি লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড, তাই না। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এইটা লুইস ক্ষার। ওকে, একটা বিক্রিয়া দেওয়া আছে যে HCO3- প্লাস H2O এখান থেকে উৎপাদ, এই বিক্রিয়ায় H2O এর অনুবন্ধী অম্ল কি। আচ্ছা দেখো, বলছে পানির অনুবন্ধী অ্যাসিড বের করতে, তাই তো। তাহলে পানি নাও এখানে H2O, অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে, তাহলে অনুবন্ধী অ্যাসিড কেমনে বের করতে হয়, যার অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে তার সাথে H যোগ করে দিব। তাহলে পানির সাথে H যোগ করলে কি থাকে তোমরা সবাই জানো, যে 2টা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন হইলো 3টা। অক্সিজেন তো চেঞ্জ হয় না, অক্সিজেন একটা, আর এই যে একটা প্লাস চার্জ আসছে, তাহলে হাইড্রোনিয়াম আয়ন H3O+, ঠিক আছে। তাহলে পানির কি হবে, পানির এটা হবে হাইড্রোনিয়াম আয়ন H3O+, ঠিক আছে, H3O+। কার্বনিক অ্যাসিড প্লাস পানি থেকে এই বাইকার্বনেট আয়ন প্লাস হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল ক্ষার জোড়া কোনটি, এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল এবং ক্ষার জোড়া কোনটি। আচ্ছা আচ্ছা, এখানে এই প্রশ্নে একটু মেবি টাইপিং মিস্টেক আছে, এখানে অনুবন্ধী অম্লের জোটটা মানে সব অম্ল জোটটা বের করতে বলছে, ক্ষার ছিল না প্রশ্নের মধ্যে, প্রশ্নের মধ্যে ক্ষার ছিল না, ঠিক আছে, এই প্রশ্নের মধ্যে ক্ষার ছিল না। প্রশ্নটা ছিল হচ্ছে এই বিক্রিয়াতে অনুবন্ধী অম্ল বা মেইন ফোকাস হচ্ছে যে অম্লর জোটটা কোনটা, অ্যাসিড কোনগুলা। সো দেখো তুমি যদি অনুবন্ধী অম্ল খুঁজতে যাও, এই পাশে অম্লকে কার্বনিক অ্যাসিড, এ পাশে অম্লকে কার্বনিক অ্যাসিড, তুমি তো জানো যে H2CO3 কার্বনিক অ্যাসিড কোকের মধ্যে থাকে, তাই না। তো এটা যে একটা প্রতিষ্ঠিত অ্যাসিড, তুমি তো চিনো যে এটা অ্যাসিড। তো এই দেখো এটা থেকে কি তৈরি হবে ভাইয়া, এটা একটা অ্যাসিড, তাহলে এটা থেকে তৈরি হবে ক্ষার, তাহলে যে ক্ষার তৈরি হয়েছে। তো আমাদের কি বলছে অ্যাসিড খুঁজতে, তাহলে যে পানি H2O, এটা থেকে একটু আগে দেখলাম যে অনুবন্ধী অ্যাসিড হিসেবে কি তৈরি হয়, হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে। তাহলে অ্যাসিড থেকে তৈরি হয় ক্ষার, এটাকে আমরা বলি অনুবন্ধী ক্ষার, এবং ক্ষার থেকে তৈরি হয় অ্যাসিড, এটাকে আমরা বলি অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে। তাহলে আমাদের বলছে অনুবন্ধী অম্ল ক্ষার যুগল, তাহলে এই যে এটা হচ্ছে এই পাশে অম্ল আর এই পাশে হচ্ছে আমাদের অনুবন্ধী অম্ল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অনুবন্ধী অম্ল ক্ষার যুগল, তাহলে কি থাকতেছে হাইড্রোনিয়াম আয়ন এবং কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। এই অপশনে কোথায় আছে, এই যে এটা H2O+ না H3O+ আর হচ্ছে কার্বনিক অ্যাসিড। আর এটা নতুন এডিশনে আর কি এই প্রশ্ন দেওয়া আছে যে অনুবন্ধী অম্ল জোড় কোনটি। আর যদি অম্ল ক্ষার জোড় হয় তাহলে জিনিসটাকে কিভাবে চিন্তা করতে পারি, দেখো যদি অনুবন্ধী অম্ল ক্ষার যুগল হতো তাহলে আমি কি করব, তোমার হচ্ছে এই যে এই পাশের যে দুইটা আছে এই দুটো হবে অ্যান্সার, কারণ অনুবন্ধী অম্ল এবং ক্ষার পাওয়া যায় ডান পাশে। তাহলে আমাকে যদি অনুবন্ধী অম্ল ক্ষার জোড়াটাকে বের করতে বলে তাহলে আমি কি করবো, এই দুটাকে দাগাই দিয়ে আসবো, তাহলে তখন প্রশ্নের একটা কনফিউশন চলে আসবে না। এই জন্য আলটিমেটলি দেখছি নতুন এডিশনে দেওয়া আছে অনুবন্ধী অম্ল জোড়, ঠিক আছে, অর্থাৎ অম্ল যে দুইটা সেগুলাকে বের করতে বলছে, ঠিক আছে, কনফিউজিং একটা প্রশ্ন। এরপর আচ্ছা, এই বিক্রিয়াতে সেম প্রশ্ন আবার টাইপ হয়েছে, দেখো সেম প্রশ্ন, ডেটাও চেঞ্জ করে নেই, ঠিক আছে, ডেটা মেটা কিচ্ছুই চেঞ্জ করে নেই, এক ইঞ্চ টাইপ করে রাখছে আমার টাইপ রাইটার। আচ্ছা, বলছে অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে NH4+ এবং ক্লোরিন মাইনাস, এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্লকে, তোমাকে একটু আগে বললাম, দেখো আমি তোমাকে স্ট্রাকচারটা শিখাই দিই। ধরো হচ্ছে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলো, অ্যাসিড প্লাস হচ্ছে ক্ষার বিক্রিয়া করলো, তাহলে মনে রাখবা একটা অ্যাসিড থেকে তোমার হচ্ছে যেটা তৈরি হবে সেটা হবে একটা ক্ষার, এবং এটাকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী ক্ষার,
অ্যাসিড থেকে সবসময় কি তৈরি হবে, একটা ক্ষার, এবং ডান পাশে আমরা সবসময় অনুবন্ধী কথাটা বলি, তাহলে অ্যাসিড থেকে তৈরি হবে অনুবন্ধী ক্ষার, আর ক্ষার থেকে তৈরি হবে হচ্ছে তোমার অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড থেকে কখনো অ্যাসিড তৈরি হবে না, ক্ষার থেকে কখনো ক্ষার তৈরি হবে না। ঠিক আছে, কি তৈরি হবে ভাইয়া, অনুবন্ধী তোমার হচ্ছে অ্যাসিড, অনুবন্ধী কি হবে, অ্যাসিড। তাহলে সবসময় মনে রাখবা যে একটা অ্যাসিড থেকে কি তৈরি হবে, সবসময় অনুবন্ধী ক্ষার, এবং ক্ষার থেকে কি তৈরি হবে ভাইয়া, সবসময় অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন বলছে যে অনুবন্ধী অ্যাসিড খুঁজতে, তাহলে তুমি আগে বলো যে অ্যামোনিয়া যে একটা ক্ষার, তুমি কি এটা জানো না, এটা যেটা লুইস ক্ষার। HCl যে একটা অ্যাসিড, তুমি কি এটা জানো না, তুমি জানো। তাহলে অ্যামোনিয়া থেকে তৈরি হয়েছে কে, অ্যামোনিয়াম আয়ন। তাহলে একটা ক্ষার থেকে কি তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়, এবং তুমি জানো ডান পাশের গুলাকে আমরা বলি অনুবন্ধী, তাহলে এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। আবার ও নিজে হচ্ছে অ্যাসিড, তাহলে ওর থেকে তৈরি হয়েছে যে ক্লোরিন মাইনাস, এটা হচ্ছে একটা ক্ষার, এবং ডান পাশেরটাকে আমরা বলি অনুবন্ধী ক্ষার। আমাদের বলছে অনুবন্ধী অ্যাসিডটাকে, অনুবন্ধী অ্যাসিডটা হচ্ছে এইটা, কারণ এটা একটা ক্ষার থেকে তৈরি হয়েছে। তাহলে অনুবন্ধী অ্যাসিডটাকে NH4+, অনুবন্ধী অ্যাসিডটাকে NH4+। বিক্রিয়াটা দেখলেই তুমি হচ্ছে বলতে পারবা যে ক্ষার থেকে তৈরি হবে অনুবন্ধী অ্যাসিড, অ্যাসিড থেকে তৈরি হবে অনুবন্ধী ক্ষার। এরপরে আসো, বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস, এখন তো মুখস্থের প্রশ্ন, বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস হচ্ছে তোমার ভূগর্ভস্থ পানি। ঠিক আছে, বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস হচ্ছে ভূগর্ভস্থ পানি, অর্থাৎ মাটির নিচের পানি আমরা হচ্ছে উঠায় তারপরে খাই। পরে প্রশ্ন, একটি পুকুরের পানিতে ডিও এর মান 4 হলে পানিটা কেমন। আচ্ছা, ডিও এর মান বিশুদ্ধ হচ্ছে তোমার 5 থেকে 6 ppm। ঠিক আছে, 5 থেকে 6 ppm, সো এটা অনেক কাছাকাছি আছে, এবং ডিও এর মান কম হলে কোনো সমস্যা নাই, মানে 5 থেকে 6 এর অনেক কাছাকাছি, সেজন্য এটাকে আমরা মোটামুটি বিশুদ্ধ পানি বলতে পারি। ঠিক আছে, বাট 5 থেকে 6 ক্রস করে গেলে বা অনেক বেশি নেমে গেলে তখন আমরা সেটাকে কি বলতে পারি, তোমার হচ্ছে অবিশুদ্ধ পানি বলতে পারি। বাট মোটামুটি 4 যেহেতু বলছে, এটা 5 এর অনেক কাছাকাছি আছে, তো মোটামুটি বিশুদ্ধই আছে। ঠিক আছে, এরপর মাঝে মধ্যে পুকুরের মাছ উপরের অংশে হা করে শ্বাস নেয়, কারণ কি ভাই, পানিতে অক্সিজেন মিশ্রিত অবস্থায় থাকে, তাই মাছগুলার কখনো উপরে আসতে হয় না, ওরা পানি থেকে অক্সিজেন তোমার কি করতে পারে, শোষণ করতে পারে, ওদের ফুলকার মাধ্যমে ভিতরে যায় এবং সেখান থেকে অক্সিজেনটা কি শরীরে চলে আসে। তোমরা রুই মাছ পড়লে বলতে পারতা। তাহলে এই দেখো, আমাদের পুকুরের পানি থেকে তো অক্সিজেন নিয়ে ও বাতাসে আইসা মুখ হা করে তারপর অক্সিজেন নিচ্ছে, তার মানে কি ওই যে পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কম, মানে কি কম, কম তোমার ডিজলভ অক্সিজেন, ডিও কম, পুকুরের পানিতে ডিজলভ অক্সিজেনের মান কম। ঠিক আছে, তাহলে কেন তোমার হচ্ছে হা করে শ্বাস নিচ্ছে, কারণ পানিতে পুকুরের পানিতে কি ডিও বা ডিজলভ অক্সিজেন কম, যেহেতু পানিতে অক্সিজেন কম তাই ওরা না পারে এখন হচ্ছে বাতাসে এসে হা করে অক্সিজেন নিচ্ছে। বুঝতে পারছো, তাহলে এটার দ্বারা কি বুঝলাম, যে পানিতে ডিও এর মান খুব কম। পরে প্রশ্ন, কোন ধরনের দূষক ডিও এর মান হ্রাস করে। সবসময় মনে রাখবা যে ডিজলভ অক্সিজেনের মান হ্রাস করে হচ্ছে জৈব দূষক। জৈব দূষক হচ্ছে তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, জৈব দূষকরা তোমার কি করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ডিজলভ অক্সিজেনের মানটা কমায় ফেলে। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া, জৈব দূষক হচ্ছে কি করে, ডিজলভ অক্সিজেনের মানটাকে কমায় ফেলে। পরে প্রশ্ন ভাইয়া, যে কৃষিকাজে সারফেস ওয়াটারের উপযুক্তার মান হলো, কৃষিকাজে আমরা হচ্ছে একটা সারফেস ওয়াটার ভালো কিনা সেটা দেখি শুধুমাত্র তার পিএইচ এর মানটা দেখে। ঠিক আছে, তাহলে কৃষিকাজে তোমার হচ্ছে আমরা কি দেখি, ওয়াটারের বা পানির পিএইচ মানটা দেখি। কৃষিকাজে আমরা কি দেখি, পিএইচ মানটা দেখে তার বিশুদ্ধতা যাচাই করি বা উপযুক্ততা যাচাই করি। কার্বন ডাই অক্সাইডের দুটি প্রধান সিঙ্ক, তার আগে আসো ভাইয়া সিঙ্ক মানে কি, বোঝাচ্ছে যে ভাইয়া সিঙ্ক মানে হচ্ছে যে দূষককে খেয়ে ফেলে, সোজা বাংলা কথা, যে দূষককে খেয়ে ফেলে। তো তোমরা ছোট্টবেলা থেকে পড়ে আসতেছো যে গাছ বা উদ্ভিদ কি করে, কার্বন ডাই অক্সাইডকে খেয়ে ফেলে আমাদেরকে বাঁচতে সাহায্য করে, তাই না। তাহলে কার্বন ডাই অক্সাইড একটা দূষক, সেটাকে উদ্ভিদরা খেয়ে ফেলে, তাহলে উদ্ভিদ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য একটা সিঙ্ক। ঠিক আছে, তাহলে যে খেয়ে ফেলে তাকে আমরা বলি সিঙ্ক। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড এর সিঙ্কের মধ্যে একটাকে তোমরা ছোট্টবেলা থেকেই চিনো, সেটা হচ্ছে উদ্ভিদ। আরেকটাকে তোমরা চিনো না, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমুদ্রের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তাহলে সমুদ্রের পানি কি করলো, কার্বন ডাই অক্সাইডকে নিয়ে অন্য কিছু একটা বানাইলো, মানে কার্বন ডাই অক্সাইডকে নিয়ে গেল, খেয়ে ফেললো। তাহলে সমুদ্রের পানিও কি আলটিমেটলি আমাদের কার্বন ডাই অক্সাইডের একটা সিঙ্ক। তাহলে যে দূষককে তোমার হচ্ছে কমায় ফেলে বা দূষকের সাথে বিক্রিয়া করে ফেলে, দূষককে শোষণ করে ফেলে, দূষককে খেয়ে ফেলে, তাদেরকে আমরা বলি কি, দূষকের সিঙ্ক। তাহলে কার্বন ডাই অক্সাইডের সিঙ্ক কারা কারা, সবুজ উদ্ভিদ এবং হচ্ছে সমুদ্রের পানি, সবুজ উদ্ভিদ এবং হচ্ছে সমুদ্রের পানি। আমাদের বলছে তাহলে কার্বন ডাই অক্সাইডের প্রধান দুটি সিঙ্ক কি, কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার সমুদ্র আর হচ্ছে উদ্ভিদ। আর আরেকটা জিনিস জানা রাখো যে ভাইয়া সালফিউরিক অ্যাসিড যদি বলতো যে সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক কি, সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক হচ্ছে তোমার চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর।
ঠিক আছে, চুনা পাথর আসলে এই দুটা থেকেই আসবে, আসলে এই দুটা থেকে আসবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক হচ্ছে সবুজ উদ্ভিদ, আর হচ্ছে তোমার সমুদ্রের পানি, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার চুনা পাথর। ঠিক আছে, ওকে। এরপর আসো যে বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা। ভাই অনেক বেশি কনফিউশন আছে এখানে, ঠিক আছে। সো বুঝো, যদি বলে যে ভাইয়া গ্রহণযোগ্য মাত্রা অথবা নিরাপদ মাত্রা, ঠিক আছে, কিন্তু সেখানে বাংলাদেশ কথাটা থাকে, বাংলাদেশ, ঠিক আছে। সো বাংলাদেশ কথাটা থাকলে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার 0.05 ppm। বাংলাদেশ কথাটা থাকলে অ্যান্সার হবে হচ্ছে 0.05 ppm। সো গ্রহণযোগ্য মাত্রা, নিরাপদ মাত্রা, বাংলাদেশ কথাটা থাকলে অ্যান্সার হবে হচ্ছে তোমার 0.05। আর এছাড়া এছাড়া যদি বলে যে তোমার সর্বোচ্চ অথবা গ্রহণযোগ্য তাহলে অ্যান্সার হবে 0.05 ppm। তাহলে অ্যান্সার হবে 0.05 ppm। আর যদি বাংলাদেশ না বলে শুধু নিরাপদ মাত্রা বলে, শুধু নিরাপদ মাত্রা বলে, তখন অ্যান্সার হবে 0.01 ppm। তাহলে আশা করি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। বাংলাদেশ থাকলেই 0.05, যদি বলে সর্বোচ্চ বা গ্রহণযোগ্য 0.05, আর যদি বলে নিরাপদ মাত্রা কত, নিরাপদ মাত্রা হচ্ছে 0.01। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রশ্নে কি বলছে, বাংলাদেশ কথাটা আছে কিনা, বাংলাদেশ, তাহলে বাংলাদেশ হইলে সর্বোচ্চ তোমার গ্রহণযোগ্য মাত্রা কত, অ্যান্সার হচ্ছে 0.05। ঠিক আছে, পরের প্রশ্নে আসো। হু এর মতে, নির্দেশনা মতে পানিতে আর্সেনিকের নিরাপদ বলছে, বাংলাদেশ কিচ্ছু বলে নাই, বলছে নিরাপদের সর্বোচ্চ মাত্রা, নিরাপদ হচ্ছে তোমার 0.01। ঠিক আছে, নিরাপদ হচ্ছে ভাই 0.01। এরপরে বায়ুতে H2S এর কত ppm মানুষের মৃত্যু ঘটাইতে পারে। ঠিক আছে, বায়ুতে H2S যখন তোমার হচ্ছে 50 ppm ছাড়ায় যায়, 50 ppm ছাড়ায় যায়, তখন মানুষের মৃত্যু হইতে পারে। বায়ুতে H2S এর তোমার হচ্ছে ঘনমাত্রা যখন 50 ppm ছাড়ায় যায়, তখন মানুষের মৃত্যু হইতে পারে। এবার আসো ভাই কার্বন মনোক্সাইড, এই প্রশ্নটা কই আসে জানো, এই প্রশ্নটা আসছে হচ্ছে তোমার, আমি প্রশ্নটা পারি নাই, বুয়েট প্রিলিতে আসছিল, বুয়েট প্রিলিতে আসছিল তোমার হচ্ছে 22-23 সালে। বুঝতে পারতেছো, অনুশীলনী থেকে কিন্তু বুয়েটেও প্রশ্ন আসে। তো প্রিলিতে বলতেছিল যে কার্বন মনোক্সাইডের তোমার হচ্ছে তোমার সহনীয় মাত্রা টিএলভি বলি আমরা এটাকে, এই টিএলভি কত, এটা হচ্ছে তোমার 0.15 ppm। কার্বন মনোক্সাইড কতটুকু, 0.15 ppm। এর বেশি হইলে তখন হচ্ছে কি হয়, তোমার এর দূষণ ঘটে, 0.15 এর বেশি হইলে এর দূষণ ঘটে। তাহলে মাত্রা কত, 0.15 ppm। মানুষের শরীরে কোন ধাতুর আয়নের অধিক্যের কারণে রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয় অনেকগুলো কারণেই, বাট বইয়ে একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে রক্ত শূন্যতার মেইন কারণটা হয় হচ্ছে তোমার ক্রোমিয়ামের কারণে। ঠিক আছে, রক্ত শূন্যতার মেইন তোমার যত ঝামেলা সেটা হয় ক্রোমিয়ামের কারণে। ঠিক আছে, রক্তে হিমোগ্লোবিনের বাধা এগুলো হয় ক্রোমিয়ামের কারণে। সবগুলোর কারণে এখানে যেই চারটা নিয়ে আলোচনা করা আছে আমাদের বইতে, আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, চারটার মোটামুটি সবগুলাই তোমার রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাধা করে, বলছে অ্যানিমিয়ার কি হয়, বাট ক্রোমিয়ামেরটা হচ্ছে মেইনলি আমাদের কি হচ্ছে এখানে গ্রহণযোগ্য অ্যান্সার। ঠিক আছে, এরপর কোন ভারী ধাতুর কারণে ব্ল্যাক ফুড ডিজিজ হয়, অনেক ইম্পর্টেন্ট। ব্ল্যাক ফুড ডিজিজ হয় তোমরা জানো আর্সেনিকের কারণে। ব্ল্যাক ফুড ডিজিজ হয় কিসের কারণে, আর্সেনিকের কারণে। তাহলে চলো একটু পড়ে ফেলি যে ভাইয়া দূষক থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে। আর্সেনিক আসলে আসবে তোমার হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ, ব্ল্যাক ফুড ডিজিজ। তারপরে আর্সেনিক একটা হচ্ছে তোমার কার্সিনোজেনিক, কার্সিনোজেনিক। তো তোমাদের একটু বায়োলজির কথাবার্তা কিন্তু এখানে আছে। কার্সিনোজেনিক মানে কি, ক্যান্সার সৃষ্টি করতে পারে এই আর্সেনিক। ঠিক আছে, এরপর তোমার হচ্ছে লেড, লেড কি করে, লেড হচ্ছে তোমার শিশুর আইকিউ বা বুদ্ধিবৃত্তি হ্রাস করে, শিশুর আইকিউ হ্রাস। তারপরে তোমার হচ্ছে রক্ত শূন্যতা, দাঁতের মাড়ি নীলাভ করে, দাঁতের মাড়ি নীলাভ বর্ণ হয় এই লেডের কারণে। এরপর হচ্ছে ক্যাডমিয়াম, অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্যাডমিয়ামের কারণে তোমার হচ্ছে কিডনি নষ্ট হয়, ক্যাডমিয়াম কিডনি, এমনি মনে রাখতে পারো, ক্যাডমিয়াম কিডনি, সিডি কিডনি। ঠিক আছে, তো ক্যাডমিয়ামের কারণে কি হতে পারে ভাইয়া, কিডনি নষ্ট হতে পারে। ক্যাডমিয়ামের কারণে অস্টিওপোরোসিস রোগ হতে পারে, ক্যাডমিয়ামের কারণে অস্টিওপোরোসিস হইতে পারে। ক্যাডমিয়ামের কারণে ইটাই ইটাই রোগের নাম হচ্ছে ইটাই ইটাই
বা আউচ আউচ রোগ হইতে পারে। একই একই রোগ, জাস্ট ডিফারেন্ট নাম। আউচ আউচ রোগ হইতে পারে, ইটাই ইটাই বা আউচ আউচ। ঠিক আছে। এবং ক্রোমিয়ামের কারণে হচ্ছে রক্ত শূন্যতা। ক্রোমিয়াম কিন্তু এক্সট্রা ভাবে দেখছি, ক্রোমিয়াম হইলে তোমার হচ্ছে কি রক্ত শূন্যতা। দেখবে এইগুলোই ঘুরে ফিরে আসতেছে। ঠিক আছে, তাহলে চলো আমাদের এখানে বলছিল কি ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ কার কারণে হয়? আর্সেনিকের কারণে। এরপর মানুষের অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস, কিডনি নষ্ট, ইটাই ইটাই আউচ আউচ কার কারণে? আমাদের ক্যাডমিয়ামের কারণে। অনেক বেশি ইম্পর্টেন্ট, ক্যাডমিয়ামের কারণে। এরপর শিশুর বুদ্ধিবৃত্তি বা আইকিউ হ্রাস পায় কার কারণে? শিশুর বুদ্ধিবৃত্তি বা আইকিউ হ্রাস পায় লেডের কারণে। ঠিক আছে। এবং আরেকটা কাহিনী হয়, সেটা কি, যে দাঁতের মাড়ি নীলাভ হয়। দাঁতের মাড়ি নীলাভ হয় কার কারণে? কার কারণে ভাইয়া? লেডের কারণে। এরপরে প্রশ্ন, কোন অবস্থা, আচ্ছা এই পর্যন্ত যে প্রশ্নগুলো আমরা করলাম এগুলো হচ্ছে আমাদের বইয়ের স্যারের অনুশীলনী এমসিকিউ। এরপরের গুলো হচ্ছে স্যারের অনুশীলনীতে যে বিভিন্ন ভার্সিটি, মেডিকেল এবং হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং এ আসা প্রশ্ন, সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। সেখানে ঘুরে ফিরে আমরা ওভারঅল আরো প্রশ্নগুলো পাবো, মানে একদম ফার্স্ট থেকে লাস্ট। বলছে কোন অবস্থায় বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে? আমরা জানি যে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, এতবার করে তোমরা এগুলা দেখছো যেগুলো এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা নিম্নচাপ। ওকে। এরপর অ্যাভোগাড্রোর সূত্র কোনটা? তোমরা সবাই জানো যে অ্যাভোগাড্রোর সূত্রে কার কার মাঝখানে সম্পর্ক হচ্ছে? ভি আর এন এর মাঝখানে, যে মোল যত বেশি আয়তন তত বেশি। এটা আমাদেরকে বলছে অ্যাভোগাড্রো, যে মোল যত বেশি আয়তন তত বেশি। এটা আমাদেরকে বলছে অ্যাভোগাড্রো। পি আর টি কি? চাপের সূত্র, তাই তো? এই যে ভি প্রপোর্শনাল টু এন, এই যে ভি প্রপোর্শনাল টু এন। আচ্ছা, এটা মেবি দুইবার রিপিট হয়েছে। দেখো ভি প্রপোর্শনাল টু এন এখানেও আছে, এখানেও আছে। সেটা থেকে এইটা সুন্দর দেখা যাচ্ছে। এখানে ব্র্যাকেটের মধ্যে হয়তো অন্য কিছু ছিল। দেখো বলছে এন আর টি স্থির, এখানে ভি প্রপোর্শনাল টু সামথিং কিছু একটা ছিল, মেবি পি ছিল। ঠিক আছে, টাইপিং হয় না, এটা কিন্তু অ্যান্সার না। অ্যান্সার হচ্ছে যে ভি প্রপোর্শনাল টু এন, অর্থাৎ এন যত বেশি ভি তত বেশি। যত বেশি মোল গ্যাস দিবা তার আয়তন তত বেশি হবে না? এটা তো অ্যাভোগাড্রো বলছে যে এন যত বেশি ভি তত বেশি। গিয়ে-লুসাকের চাপের সূত্র, ও কি বলছে? যে পি প্রপোর্শনাল টু টি, পি আর টি এর মাঝখানে সম্পর্ক, তাই না? যে পি প্রপোর্শনাল টু টি, পি প্রপোর্শনাল টু টি হচ্ছে আমাদের চাপীয় সূত্র। নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপকে অর্ধেক হ্রাস এবং তাপমাত্রাকে দ্বিগুণ করা হলে আয়তন কত হবে? আচ্ছা, তাপমাত্রাকে তোমার হচ্ছে চাপকে করতেছি কত গুণ? অর্ধেক, তাই তো? তাহলে আমরা কি জানি যে তিনটাই যেহেতু এখানে আছে, পি ওয়ান ভি1 ডিভাইড বাই টি1 is equals to P2 V2 divided by T2। তাহলে ধরে নিলাম যে আগের চাপটা ছিল P, তাহলে পরে কত করছে তোমার হচ্ছে অর্ধেক, মানে হাফ P। তারপরে তোমার আগে তাপমাত্রা ছিল T1, ধরে নিলাম T, তো পরে দ্বিগুণ করছে 2T। তাহলে আমাদের V1 আর V2 টা আমরা এখান থেকে বের করব। ঠিক আছে, সমান না তো, মানে V1 আর V2 এখান থেকে বের করব। তাহলে বসাই দাও, P1 সমান সমান কত? P, V1 তো জানি না, আর T1 সমান সমান ধরে নিছি T। এরপরে P2 কত? হাফ P। V2 তো এখান থেকে বের করব, আর T2 কত? 2T। তাহলে T আর T কাটা, P আর P কাটা, তাহলে কি থাকতেছে? এই যে এই হাফ, এই 2 নিচে চলে আসবে, হয়ে যাবে 4। তাহলে এখানে থাকতেছে 1 সমান সমান 1/4 V2। আমাদের বের করতে বলছে পরের আয়তনটা কত? V2। তাহলে V2 সমান সমান হচ্ছে 4V1, অর্থাৎ আগেরটার তোমার হচ্ছে 4 গুণ হয়ে যাবে। আগের দেখো প্রথম আয়তনের 4 গুণ হয়ে যাবে। 4 গুণ হচ্ছে এখানে অ্যান্সার। পূর্বের সমান হবে না, দ্বিগুণ হবে না, 1/4 মানে 1/4 হবে না, 4 গুণ, সেটা তো অপশনই নাই। অ্যান্সার দেওয়া আছে কোনোটি না, তাহলে অ্যান্সার হচ্ছে কোনোটি নয়, কারণ অ্যান্সারটা কত আসবে? তোমার 4 গুণ। অ্যান্সার কত আসবে? 4 গুণ। ঠিক আছে, পরের প্রশ্ন ভাইয়া, স্থির তাপমাত্রায় 1 atm চাপে নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে তোমার এত। তাহলে চাপ যখন 1, আয়তন তখন 3.15। চাপ যখন 2.5, তখন গ্যাসের আয়তন কত? বয়েলের সূত্র P1 V1 সমান P2 V2। তাহলে এই যে এখানে আমাদের ম্যাথ আসলো, বাট আমি তোমাদের অনুশীলনীতে ম্যাথগুলো করে দিছি, এবং তোমাদের জন্যই কিন্তু স্পেশালি তোমাদের জন্য মেডিকেল পরীক্ষার্থী এবং ভার্সিটি পরীক্ষার্থীদের জন্যই হাতে ক্যালকুলেশন করে কেমিস্ট্রির প্রায় 100-র উপরে ম্যাথ তোমাদের দেখাই দিছি। তোমাদের গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়নের সব ম্যাথ করে দিছি অনুশীলনীর। বিভিন্ন ভার্সিটিতে আসা মেডিকেল, ডেন্টাল, এএফএমসি, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি সবগুলোর প্রশ্নই আছে। তোমরা যাও, যা গিয়ে হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস করো, তাহলে এইসব ম্যাথ আর তখন কঠিন লাগবে না, দেখবা আর পানি পানি লাগবে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ডিরেক্ট সলভ করতেছি। দেখো আগে কত ছিল আমাদের? আমরা জানি P1
V1 ইজ ইকালস টু P2 V2। তাহলে P1 আগে ছিল কতটুকু 1, V1 কত ছিল তখন 3.15 লিটার। এবং হাতে ক্যালকুলেশনের ক্লাসে আমরা বারবার বলছিলাম যে আমরা দশমিক কখনো এখানে লিখবো না, 3.15 কে আমরা লিখবো 315। এবং যেহেতু দশমিকের পরে 2 ঘরকে আমরা হচ্ছে এখানে করে লিখছি, তাহলে আমরা কি দিব, নিচে 1-এর পরে 2টা শূন্য দ্বারা ভাগ করে দিব। ইকুয়ালস টু P2 পরে কত হয়েছে 2.5 ATM, এটাকে আমরা 2.5 লিখবো না, এটাকে আমরা লিখবো 25। এবং নিচে যেহেতু দশমিকের পর 1 ঘর আছে, তাই 1-এর পর একটা শূন্য দিয়ে ভাগ করে দিব। ইনটু এখান থেকে আমরা V2 টাকে বের করবো। দেখো সব বসাই দিছি, V2 বের করবো, তাই তো। তাই আমরা দেখো সমান চিহ্নের দুই পাশে ভাগের নিচে থাকলে কাটাকাটি করা যায়, বা ভাগের উপরে থাকলে কাটাকাটি করা যায়, মানে একই পাশে থাকতে হবে। তাহলে যে 10 দিয়ে আমরা হচ্ছে 100 কে কাটাকাটি করতে পারি 10 বার। দেন V2 সমান সমান তাহলে কত আসতেছে, V2 সমান সমান আসতেছে আমাদের এই 25টা নিচে চলে আসবে, মানে উপরে থাকবে 315, নিচে থাকবে হচ্ছে তোমার 250, তাই তো। আচ্ছা, এখন এই দুজনকে তো 5 দিয়ে কাটাকাটি করা যায়, তাই না, 5 দিয়ে কাটাকাটি করা যায় না। 30 কে তোমার হচ্ছে 5 দিয়ে কাটাকাটি করলে কত আসবে, 5 6 তোমার হচ্ছে 30, এখান থেকে 1 থাকবে 63 আসে। দেখো তো 63 কে 5 গুণ করে আসে কিনা, আমরা জানি 3 5 15, 15 5, হাতে আছে তোমার হচ্ছে 1 5 6 30 আর 1 হচ্ছে 31, 315। তাহলে কতবার আসতেছে উপরে 63 আসতেছে। আর এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে কত আসবে, 50 আসবে। তাহলে 50 এবং 63 এই ভাগফলটা বের করতে হবে। তাহলে চলো করি, যে 63 কে ভাগ করতে হবে 50 দিয়ে। তাহলে 50 63-র মধ্যে কয়বার যায় ভাইয়া, একবার যায়, তাই তো, একবার। তাহলে বাকি থাকে কত, 13। তো প্রশ্নে 1 কি অপশনে কয়টা আছে দেখি তো। আমরা কিন্তু বারবার বলছি কিভাবে অ্যান্সার করতে হয়, একটা ঘর ক্যালকুলেশন করে তুমি দেখবা যে 1 কয়টা আছে অপশনে। ভাই সামনে 2 আছে, এটা তো জীবনে অ্যান্সার হবে না, এটা বাদ। সামনে 6 আছে, এটা জীবনে অ্যান্সার হবে না। এই যে 1, এই যে 1, তাহলে এগুলো অ্যান্সার হইতে পারে। দেখি তারপরে, তাহলে আমাদের এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে অ্যান্সার বলে দিতে পারতাম যে আচ্ছা এটা অ্যান্সার। বা এখানে যদি 1 বাদ অন্য কিছু থাকতো তাহলে ওটাকে কাটাকাটি করে দিতে পারতাম। বাট যেহেতু 2টা 1 আছে, তাহলে এটাও অ্যান্সার হইতে পারে, এটাও হইতে পারে। আমি আরেকটা ঘরে ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাওয়া যাবো কেমনে, কারণ এই দেখো দশমিকের পরে এখানে 6 আছে আর এখানে 2 আছে, তো দুইটা তো সেম আসবে না। এখন এবার দেখো 50 কি 13-এর মধ্যে ভাগ যায়, যায় না, তখন আমরা কি করি, দশমিক আনি, ছোটবেলার নিয়ম। দশমিক আনলে এখানে একটা শূন্য আসে, তাই তো। এবার 50 30-এর মধ্যে কয়বার যায়, 3 বার দিলে তো 150 হয়ে যায়, 2 বার দেওয়া যায়, তাই তো, 100 হয়। তাহলে এবার দেখো 1.2 অপশনে কয়টা আছে, একটাই আছে, 1.2 অপশন একটাই আছে, 1.2। তারপরে যে 6 আসবে ওটা বের করা তো দরকার নাই, 1.2 পাইছি মানে তারপরে 6 আসবে, ওটা নিয়ে আর কোনো প্যারা নেই। ওকে, নিচের কোন সূত্রটি আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ না, গেলুসাকের সূত্র পি আর টি, এটা তো তোমার লাগবে। রাউল্টের সূত্র, ভাই রাউল্টের সূত্র তোমার তো লাগবে না, রাউল্টের সূত্র তোমার এখানে পরিবেশ রসায়নে তুমি কি রাউল্টের সূত্র পড়ছো, পড়ো নাই, বাট গ্রাহামের ব্যাপন সূত্র পড়ছো, অ্যাভোগাড্রোর সূত্র পড়ছো, ভি আর এন, তাই না। তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্ব, ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসে। তোমাকে যদি বলে যে গ্যাসের গতিতত্ত্ব, তোমাকে যদি বলে গ্যাসের গতিতত্ত্ব, তাহলে তুমি একটা সমীকরণে লিখবা, সেটা হচ্ছে পিভি ইজ ইকালস টু 1/3 তোমার হচ্ছে এম এন সি স্কোয়ার। তাহলে ভুলেও যেন ভুল না হয় যে পিভি ইজ ইকালস টু 1/3 এম এন সি স্কোয়ার, কিসের ইকুয়েশন, গতিতত্ত্বের ইকুয়েশন, গতিতত্ত্বের সমীকরণ। গতিতত্ত্ব বললে পিভি ইজ ইকালস টু 1/3 এম এন সি স্কোয়ার, ঠিক আছে। এখানে টাইপিং মিস্টেক হয়েছে একটু, এই যে পিভি ইজ ইকালস টু 1/3 এম এন সি স্কোয়ার, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। বাকি সব যা মন চায় যেখানে মন চায় যাক, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালস সমীকরণের এ দ্বারা কি বোঝায়, দেখো ভ্যান ডার ওয়ালস সমীকরণের এ দ্বারা বোঝায় হচ্ছে তোমার আন্ত আণবিক আকর্ষণ। কি বোঝায় ভাইয়া, আন্ত আণবিক আকর্ষণ। আর বি দ্বারা কি বোঝায় ভাইয়া, আন্ত আণবিক আকর্ষণ। এবং বি দ্বারা বোঝায় হচ্ছে আন্ত আণবিক আয়তন, ঠিক আছে। বি দ্বারা বোঝায় হচ্ছে তোমার আয়তন, ঠিক আছে। কিসের আয়তন, গ্যাসের নিজস্ব আয়তন। কিসের আয়তন ভাইয়া, গ্যাসের নিজস্ব আয়তন। ও নিজের যে আয়তন সেটাকে আমরা বলেছি বি, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন করছে এ দ্বারা কি বোঝায়, এ দ্বারা বোঝায় হচ্ছে আন্ত আণবিক আকর্ষণ, ঠিক আছে। এ দ্বারা বোঝায় হচ্ছে আন্ত আণবিক আকর্ষণ। আর এই যে অনুসমূহের প্রকৃত আয়তন, তারপর সে নিজস্ব আয়তন, এটা দ্বারা কি বোঝায়, বি। বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটি, তোমরা জানো যে বোল্টজম্যান ধ্রুবক কখন ইউজ করি আমরা, যখন আমরা একটা অণুর গতিশক্তি বের করি বা একটা অণুর শক্তি বের করি, তাই তো। অণু ইংরেজি কি, মলিকিউল, অণুর ইংরেজি কি, মলিকিউল, আর শক্তি কি, জুল। তার মানে প্রতি তোমার হচ্ছে মলিকিউলে কত জুল সেটা আমরা বের করি, প্রতি মলিকিউলের শক্তি কত জুল সেটা আমরা বের করি। তাহলে এককটা কি আসলো তোমার হচ্ছে জুল পার মলিকিউল, ঠিক আছে, জুল পার মলিকিউল। যে প্রতি মলিকিউলে কত শক্তি, একটা অণুর শক্তি কত, এটা হচ্ছে তোমার কি বোল্টজম্যান ধ্রুবকের কাজ, যে একটা অণুর শক্তি বের করতে পারে।
এরপর আসো 300 কেলভিন তাপমাত্রায় বাতাসে নাইট্রোজেন অণুর আরএমএস বেগ। ভাই বারবার বলছি যে তোমাকে পুরা বই থেকে, কেমিস্ট্রি বই থেকে আমি তোমাকে 5 থেকে 6টা ম্যাথ মনে রাখতে বলছিলাম। তার মধ্যে এই যে এই আরএমএস বেগের ম্যাথগুলা, আরএমএস বেগের ম্যাথগুলা আমাকে কি করতে হয়, √3 RT/m, অনেক বড় ক্যালকুলেশন করতে হয়, তার মধ্যে আবার হচ্ছে অনেক ঝামেলা আছে। এই আরএমএস বেগের যে ম্যাথগুলো আছে সেগুলো আমাদের মনে রাখা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমরা পরীক্ষার হলে এমসিকিউতে, ধরো মেডিকেল বা ভার্সিটিতে যেই পরিমাণে টাইম পাবো 30 থেকে 40 সেকেন্ড করে একটা এমসিকিউতে, সেখানে কোনোভাবেই তোমার √3 RT/m এর ম্যাথ করা পসিবল না, কোনোভাবেই পসিবল না। মনে রাখতেই হবে তাহলে যে তোমার 300 কেলভিন তাপমাত্রা, এটা হয় তোমার 516 কাছাকাছি। ঠিক আছে ভাইয়া, যেহেতু মনে রাখতে পারছি তোমরা মনে রাখতে পারো, এগুলো অনেক আগে পড়ছিলাম। এবার আসলে নিচের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী না? ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কে ভাইয়া? সিএফসি। ওজোন স্তর ধ্বংস দায়ী কে? সিএফসি। এরপরে সূর্যের ইউভি রশ্মি, তাই তো। এরপরে তোমার হচ্ছে ক্লোরিন মুক্তমূলক তৈরি হয়ে আলটিমেটলি কি হয়, তোমার ধ্বংস হয়। তাহলে মনে রাখবা যে ওজোন স্তর ধ্বংসের জন্য কি কি দায়ী? সিএফসি। ওই সিএফসি কি করে? ক্লোরিন মুক্তমূলক তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? ক্লোরিন মুক্তমূলক তৈরি করে। আর সূর্যের ইউভি রশ্মি যে তোমার ওজোন স্তরে ক্ষয় করে, এটা তো তুমি জানোই। তাহলে এখানে একটাই বাকি রয়েছে, কার্বন মনোঅক্সাইড। ভাই কার্বন মনোঅক্সাইড কেমনে তোমার হচ্ছে ওজোন স্তরকে ক্ষয় করবে বলো? তাহলে যে এটাও করে, কিন্তু এটাও করে, এটাও করে। কে করে না? করে না হচ্ছে এই যে কার্বন মনোঅক্সাইড। ঠিক আছে, ওকে। ফ্রিয়ন 12 নামে পরিচিত, একটু আগে সলভ করে আসছিলাম যে এটা হচ্ছে ফ্রিয়ন 12। আবার করি তাহলে একটু মনে পড়বে যে কি করছিলাম, মনে আছে? যে ভাই এবিসি পদ্ধতিতে, এবিসি, এ মানে কি ছিল? কার্বন পরমাণুর সংখ্যা -1, বি মানে কি ছিল? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা +1, সি মানে কি ছিল? ফ্লোরিন পরমাণুর সংখ্যা। তাহলে নাম কি আসবে? কার্বন পরমাণু আছে একটা, 1 - 1 মানে 0, তাহলে এ এর ভ্যালু আসতো 0। এবং হাইড্রোজেন তো নাই, তাহলে 0 + 1 তার মানে 1, ফ্লোরিন আছে 2টা। এই হচ্ছে আমাদের সিএফসি 12। প্রথমটা আমরা তখনই করছিলাম যেটা হচ্ছে সিএফসি 12। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফ্রিয়ন বা সিএফসি 12 নামে পরিচিত। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোনটা ভূমিকা রাখে না? আবার সেম প্রশ্ন আসে। দেখো ফটোকেমিক্যাল স্মোকে কি থাকে ভাইয়া? প্যান্স। ঠিক আছে, প্যান্স। আর প্যান্সের মধ্যে আমরা বারবার দেখলাম, প্যান্সের মধ্যে কি থাকে ভাইয়া? প্যান্সের মধ্যে থাকে হচ্ছে তোমার হাইড্রোকার্বন বাষ্প প্লাস নাইট্রিক অ্যাসিড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে ওজোন। এরা বিক্রিয়া করে সেখান থেকে তৈরি করে হচ্ছে প্যান্স, আর সি ডাবল বন্ড ও, 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 NO2, এটাকে আমরা বলি হচ্ছে প্যান্স। তাইলে এখানে কে ভূমিকা রাখে না? আবার আসছে। এবার সিএফসির এখানে কোনো কাজ নাই। ঠিক আছে, আচ্ছা এখানে কি দেওয়া আছে? অপশনে তো ভুলভাল টাইপ হয়েছে। এখানে বলছে ফটোকেমিক্যালস পদ্ধতি কোনটি ভূমিকা রাখে না, এটা অ্যান্সার হবে হচ্ছে কোনটি ভূমিকা রাখে। অপশন দেখে তাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, অপশন দেখে তাই মনে হচ্ছে, কারণ কোনটা ভূমিকা রাখে এখানে একটাই অপশনে আছে, এইটা। এটাও ভূমিকা রাখে না, এটাও ভূমিকা রাখে না, এটাও ভূমিকা রাখে না, এগুলো তো নাই এখানে। সিএফসি তো নাই, একটাই ভূমিকা রাখে, সেটা হচ্ছে NO2, এই যে NO2। ঠিক আছে, তাহলে মেবি এখানে ছিল যে কোনটি ভূমিকা রাখে, রাখে হচ্ছে NO2। ওকে, নিচের কোনটি নীরব ঘাতক? অনেক বেশিবার করে আসছে। নীরব ঘাতক হচ্ছে কার্বন মনোঅক্সাইড, কারণ কি করে? নীরবে নিবৃতে, এটার কোনো গন্ধ নাই। ঠিক আছে, এটা কোনো ঘ্রাণ নাই, এটা খুব সুন্দর মতো আমাদের শ্বাসের সাথে তোমার হচ্ছে ভিতরে যায়, ভিতরে গিয়ে রক্তের মধ্যে মিশে কি করে? কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? কার্বক্সি হিমোগ্লোবিন। এবং দেখো আমাদের তোমার কি হয়, রক্তের মাধ্যমে অক্সিজেন গুলা তোমার কি করে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে আমাদের দেহের প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন সাপ্লাই করে। বাট তোমার হচ্ছে কার্বন মনোঅক্সাইড গেলে অক্সিজেনকে সরাই দিয়ে ও নিজে সেখানে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় রক্তের মধ্যে, এবং সারা শরীরের মধ্যে কার্বন মনোঅক্সাইডটা তোমার কি হয়? সার্কুলেট হয়, এবং তুমি জানবাও না, গন্ধ পাবা না, কখন তোমার হচ্ছে নাক দিয়ে ঢুকছে, ঢুকে দেখো আস্তে আস্তে তোমার কি করবে? অক্সিজেন শূন্যতা এক সময় তোমার ব্রেনটা আগে মরে যাবে, তারপরে তুমি মরে যাবা। তাহলে এই নীরব ঘাতক কে? কার্বন মনোঅক্সাইড। ঠিক আছে, ইংরেজিতে আসতে পারে যেটা কি ভাইয়া? সাইলেন্ট কিলার। এটা কি বলা হয় ভাইয়া? সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়। ঠিক আছে, ওকে। নিচের কোনটি লুইস অ্যাসিড? ভাই লুইস অ্যাসিড হলে তুমি তিনটা জিনিস পাবা, যে AlCl3, BF3, সালফার ট্রাইঅক্সাইড, এবং হচ্ছে FeCl3। তো প্রশ্ন দেখবা সব কমনই আসতেছে। তাপমাত্রার সাথে গ্যাসের কোনটি আয়তনের পরিবর্তন হয় কোনটিতে? ভাই তাপমাত্রা টি আর আয়তন ভি, সূত্র কার? ভি প্রপোর্শনাল টু টি, চার্লস সাহেবের সূত্র, চার্লসের সূত্র, যে ভি প্রপোর্শনাল টু টি। ওকে, তারপরে প্রশ্ন। ওকে, আমাদের এটা কি আসলো ভাই? এটা কি আমাদের প্রশ্ন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমাদের এমসিকিউ। বলছে একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখো HCl এর সাথে তোমার হচ্ছে এটা কি টাইপের যৌগ দিছে আমি বুঝতেছি না এখানে। এখান থেকে কি? আচ্ছা এটা হচ্ছে তোমার HCO3-, HCl এর সাথে এটা হচ্ছে HCO3-, সেখান থেকে তৈরি হয়েছে তোমার কার্বনিক অ্যাসিড H2CO3 প্লাস ক্লোরিন মাইনাস। আর পরেরটা হচ্ছে তোমার HCO3- প্লাস H2O
সেখান থেকে তৈরি করছে তোমার হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন প্লাস হচ্ছে তোমার ক্লোরিন না, এটা হচ্ছে কার্বনেট মাইনাস CO3 2 মাইনাস। সো দেখো তোমাকে জিজ্ঞাসা করছে যে উদ্দীপকের যে দুইটা বিক্রিয়া এটা অনুসারে উভধর্মী কে। তো তুমি দেখো এই দুইটা বিক্রিয়ার মধ্যে কমন কে, যেখানে দুইজনই বিক্রিয়া করছে, মানে দুইটা বিক্রিয়ার মধ্যে আছে একজনই CO3 2 মাইনাস। তো এটা না দেখে বলে দেওয়া যায় যে এটা হচ্ছে আনসার। বাট তুমি একটু বোঝার চেষ্টা করো, ভাই একটু বুঝাই। HCl হচ্ছে একটা অ্যাসিড, তো একটা অ্যাসিডের সাথে ও যখন বিক্রিয়া করতেছে তাহলে এ তো অ্যাসিড, এ তো আর অন্য কিছু হবে না, তাহলে ওকে বাদ দেওয়া তখন কি হিসেবে কাজ করতে হবে? ক্ষার, কারণ অ্যাসিডের সাথে যে বিক্রিয়া করে সে কি ক্ষার। আবার এখানে এসে দেখো পানি একটা নিউট্রাল যৌগ এবং ও এখানে এসে কি করবে? একটা অ্যাসিড হিসেবে কাজ করবে এবং পানি এখানে কি হিসেবে কাজ করবে? ক্ষার হিসেবে কাজ করবে। এবং আলটিমেটলি দেখো ও দুইটা বিক্রিয়ার একটা বিক্রিয়াতে অ্যাসিড হিসেবে কাজ করতেছে, একটা বিক্রিয়াতে ক্ষার হিসেবে কাজ করতেছে। তাহলে এমন যৌগকে আমরা বলি হচ্ছে উভধর্মী যৌগ। এমন যৌগ আমি কি বলি ভাই? উভধর্মী যৌগ HCO3 মাইনাস, হয়তো এটাই হবে, ঠিক আছে, HCO3 মাইনাস। এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরে প্রশ্ন ভাইয়া, নিচের কোনটি লুইস অ্যাসিড? ভাই এগুলোই পাবা তুমি, ঠিক আছে। বারবার দেখো লিখতেছি, ভাইয়া কি পারি না এমন কিছু? আমি পারি, তারপরে বারবার কেন লিখতেছি, ঠিক আছে, তোমাদের যেন মাথার মধ্যে জিনিসটা ঢুকে যায়, এটাই থাকবে। আর ক্ষারের মধ্যে কি থাকবে? অ্যামোনিয়া থাকবে, পানি থাকবে, আর হচ্ছে কার্বন মনোক্সাইড থাকবে, ঠিক আছে। এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে লুইস ক্ষারের মধ্যে থাকবে। লুইস ক্ষার অনেক বেশি ইম্পর্টেন্ট, লুইস অ্যাসিড লুইস ক্ষার অনেক বেশি ইম্পর্টেন্ট। এফজিডি প্লান্টে কোনটি দূর করা যায় না? আচ্ছা, এফজিডি প্লান্টের মাধ্যমে আমরা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তারপরে তোমার হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন রিলেটেড যে অক্সাইড গুলো আছে এগুলাকে দূর করতে পারি। কারণ এফজিডি প্লান্টে কি থাকে? এফজিডি প্লান্টে তোমার হচ্ছে ফ্লু গ্যাস থেকে আমরা হচ্ছে দূষক গ্যাস গুলাকে বের করে ফেলি, ঠিক আছে। তাহলে এফজিডি প্লান্টে দূর করা যায় কোনটা? এটাকে দূর করা যায়, এটাকে দূর করা যায়, এটাকে দূর করা যায় না, যায়, বাট কার্বন মনোক্সাইড এটাকে দূর করা যায় না। কারণ এফজিডি প্লান্টের যে ফ্লু গ্যাস তার মধ্যে তো কার্বন মনোক্সাইড থাকেই না, ওরা দূর করবে কেমনি? থাকে এই তিনজন, এগুলাকে দূর করা যায়। তাহলে এফজিডি প্লান্টে কোনটা দূর করা যায় না ভাইয়া? কার্বন মনোক্সাইডকে দূর করা যায় না, কার্বন মনোক্সাইডকে দূর করা যায় না। এরপরে প্রশ্ন, নিচের কোন মানটি দূষিত পানির নির্দেশক? আচ্ছা, পিএইচ 6.4 থেকে 7.4, এটা তো দূষিত না, কারণ আমরা জানি কি 6.8 থেকে তোমার 7.8 থাকতে পারে, তো এটা রেঞ্জের মধ্যে আছে। ডিও এর মান 6, এটা তো একদম হু বলছে এতই থাকতে হবে। বিওডি এর মান 2, তো দেখো বিওডি এর মান 2 হলে তো এটা অনেক ভালো পানি, 1 থেকে 2 হলে অনেক ভালো পানি না? সিওডি এর মানে 100, ওরে বাবা রে বাবা, সিওডি এর মানে 100। আমরা কি জানি সিওডি কত থাকতে হয় ভাইয়া? দেখো লিখে দিচ্ছি যে ভাইয়া ডিও ডিও থাকতে হয় হচ্ছে ভাই 6 ppm, তো তাই আছে, এটা তো ভালো। তারপর হচ্ছে বিওডি, বিওডি থাকতে হয় কত? 5 থেকে 6 ppm, এর থেকে বেশি হলে সমস্যা, বাট আছে হচ্ছে কম, তো সমস্যা নেই। সিওডি কত হইতে হয় ভাইয়া? 10 ppm, সিওডি হইতে হয় 10 ppm, বাট এখানে 100, তার মানে 10-এর থেকে 10 গুণ বেশি, তার মানে কি পরিমাণ তোমার হচ্ছে এখানে দূষক আছে আল্লাহ তাআলাই ভালো জানে। তাহলে এই যে এটা হচ্ছে তোমার কি সব থেকে দূষিত পানি, সিওডি, এটা হচ্ছে সব থেকে তোমার দূষিত পানি। এটাই মেয়ে আমাদের লাস্ট, এরপরে গুলো হচ্ছে বহুপদী। তাহলে দেখো আমাদের এই হচ্ছে পরিবেশ রসায়নের বাকি যে থিওরিটিক্যাল এমসিকিউ গুলো ছিল, যেগুলো ভাইয়া হচ্ছে পার্ট 2 তে করা দেওয়ার কথা বলছিলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই হচ্ছে ভালো মতো পড়াশোনা করো, তাহলে সবার সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।